আপনি তো আমার লেখা শুধরে দেন। লালমোহনবাবু বললেন। তবে এবার আর সেটার দরকার পড়বে না মশাই। ফেলুদা তার প্রিয় সোফাটায় পা ছড়িয়ে বসে রুবিক্স কিউবের একটা পিরামিড সংস্করণ নিয়ে নাড়াচাড়া করছিল। সে মুখ না তুলেই বলল, বটে। নো স্যার, আমার পাড়ায় একজন ভদ্রলোক এসেছেন। কাল পার্কে দেখা হলো, এক বেঞ্চিতে বসে কথা বললুম প্রায় আধ ঘন্টা। গ্রেট স্কলার, নাম মৃত্যুঞ্জয় সোম। হ্যাঁ, কি স্কলার? স্কলার, বোধহয় হার্ভার্ড ইউনিভার্সিটি AA বা ওই ধরনের কিছু একটা হবে। উফ, হার্ভার্ড নয় মশাই, ওটা হার্ভার্ড। হার্ভার্ড। হ্যাঁ, তাই হবে। ওই হার্ভার্ড হার্ভার্ড হ্যাঁ। উনি যে হার্ভার্ড থেকে পড়াশোনা করেছিলেন সেটা বুঝলেন কি করে? নাকি শুনে মার্কিন মার্কা ইংরেজি বলছিলেন নাকি ভদ্রলোক? ইংরেজিটা একটু বেশি বলেন। নাকিশোর কেনা যদিও লক্ষ্য করিনি, তবে বিদ্বান লোক, থাকেন বহরমপুরে, একটা বই লিখছেন, আর তাই নিয়ে রিসার্চ করবেন বলেই কদিনের জন্য কলকাতায় এসেছেন। চেহারায় বেশ একটা আসে বুঝলেন, ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখে সোনার বাইফোকাল, জামা কাপড় ধূপদ্রস্ত। আমার হন্ডুরাসে হাহাকার বইটা পড়তে দিয়েছিল, বললে বিশ্বাস করবেন না মহাই, 34টা মিস্টেক দেখিয়ে দিলেন। তবে শেষে কিন্তু বলেছেন মানে ভেরি মানে এনজয়েবেল। ব্যাস, তাহলে আর কি, আপনার পেট্রোল খরচ অনেক কমে যাবে এবার থেকে, আর গড়পার বালিগঞ্জ ঠেঙাতে হবে না। তবে ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা কি হচ্ছে সেটা আর জানা গেল না, কেননা ঠিক এই সময় এসে পড়লেন ফেলুদার মক্কেল অম্বর সেন। 9টায় অ্যাপয়েন্টমেন্ট ছিল। ঘড়ির কাঁটায় কাঁটায় আমাদের কলিং বেল বেজে উঠল। অম্বর সেনের বয়স মনে হয় 45 থেকে 50-এর মধ্যে। ফর্সা রং, দাঁড়িগোপ কামানো, চোখে পুরু ফ্রেমের চশমা, গায়ে পাঞ্জাবি আর ধুতির ওপর একটা পুরনো জামিওয়ার শাল। কাশ্মীরি শাল যে কত রকম হয় সেটা সেদিন ফেলুদার সঙ্গে মিউজিয়ামে গিয়ে দেখে এসেছি। অম্বর সেন ফেলুদার মুখোমুখি চেয়ারে বসে বললেন, আপনিও ব্যস্ত মানুষ, আমিও ব্যস্ত, কাজেই সময় নষ্ট না করে সোজা কাজের কথায় চলে যাই ভালো। আগে এই জিনিসটা দেখুন। পাঞ্জাবির পকেট থেকে একটা কাগজ বের করে ভদ্রলোক ফেলুদার দিকে এগিয়ে দিলেন। খাতা থেকে ছেঁড়া একটা পাতা, সেটাকে দলা করে পাকানো হয়েছিল, তারপর আবার হাত বুলিয়ে মসৃণ করার চেষ্টা করা হয়েছে। কাগজটাতে গোটা গোটা অক্ষরে লাল কালি দিয়ে লেখা, আমার সর্বনাশের শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হও, আর 7 দিন মেয়াদ, পালিয়ে পথ পাবে না। কাগজটা নেড়ে চেড়ে ফেলুদা প্রশ্ন করল, আচ্ছা, কিভাবে পেলেন এটা? আমার বাড়িতে একতলায় আমার কাজের ঘর। রাত্রিরে এসে জানালা দিয়ে ছুঁড়ে ডেস্কের ওপর ফেলে দিয়ে গেছে। সকালে আমার চাকর লক্ষণ এটা পেয়ে আমার কাছে নিয়ে আসে। আচ্ছা অম্বরবাবু, আমার একটা কথা বলুন, আপনার বাড়ি কি রাস্তার উপরে? না, ঘরের বাইরে বাগান, তারপর কম্পাউন্ড ওয়াল, তারপর রাস্তা, তবে দেওয়াল টপকানো যায়। এই চিঠিতে যে সর্বনাশের কথা লেখা হয়েছে সেটা আসলে কি? দেখুন মিস্টার মিত্তির, আমি নির্ঝঞ্ঝাট মানুষ, আমার পেশা হলো ব্যবসা, তবে আসল কাজ আমার ভাইই করে। আমার 5 রকম অন্য শখ আছে, সেই সব নিয়েই থাকি। অজ্ঞানে কারুর কখনো কোনো সর্বনাশ করেছি বলে তো মনে পড়ে না, অন্তত এমন সর্বনাশ নিশ্চয়ই নয় যেটা এই হুমকি চিঠিকে জাস্টিফাই করতে পারে। ব্যাপারটা আমার কাছে সম্পূর্ণ অর্থহীন বলে মনে হচ্ছে। ফেলুদা ভুরু কুঁচকে একটুক্ষণ ভেবে বলল, অবশ্যই এটা এক ধরনের রসিকতাও হতে পারে, যাকে বলে প্র্যাকটিক্যাল জোক আর কি। আচ্ছা, আপনার পাড়ার কাছাকাছির মধ্যে মস্তান ছেলেদের আস্তানা আছে? আমরা থাকি পাম এভিনিউতে। পূব দিকে কিছু দূরে একটা বস্তি আছে, সেখানে এই ধরনের ছেলে থাকা কিছুই আশ্চর্য নয়। এই ধরুন পুজোর চাঁদার জন্য কখনো ওরা হামলা করেছে? তা করে, কিন্তু চাঁদা তো আমরা নিয়মিত দিই। শ্রীনাথ চা এনেছে, তাই কাজের কথা কিছুক্ষণের জন্য বন্ধ হলো।
লালমোহনবাবু দুবার বিড়বিড় করে রিভেঞ্জ কথাটা বললেন। ফেলুদা সেই সুযোগে আমাদের দুজনের সঙ্গে ভদ্রলোকের আলাপ করিয়ে দিল। ও, আপনি বিখ্যাত লালমোহন গাঙ্গুলি? ভদ্রলোক বেশ তৃপ্তি সহকারে চায়ের চুমুক দিয়ে ফেলুদার দিকে ফিরে বললেন, আসলে আপনার বিষয়ে আমি আপনার কাহিনীগুলো থেকেই জেনেছি, তাই মনে হলো আপনার কাছেই আসি। আচ্ছা অম্বরবাবু, এই বিষয়ে আপনি পুলিশে খবর দেননি? আমার ভাই অবশ্যই পুলিশের কথাই বলেছিল, কিন্তু আমি আবার এসব ব্যাপারে একটু আনঅর্থোডক্স। প্রচলিত নিয়মগুলো চট করে মানতে মন চায় না। আর সত্যি বলতে কি, এখনো বোধহয় অতটা বিচলিত হওয়ার কারণ ঘটেনি। আপনার কাছে এলাম তার একটা কারণ, আপনাকে দেখারও একটা ইচ্ছে ছিল। আমাদের পরিবারের মোটামুটি সকলেই আপনাকে চেনে। আমার ভাই অম্বুজ আছে, সে বিয়ে করেছে, আমি করিনি। অম্বুজের স্ত্রী আছে, একটি মেয়ে আছে বছর 10-এর। ছেলে দুটি বড়, তারা বাইরে থাকে। তাছাড়া আমার বিধবা মা আছেন, আর আছে আমাদেরই এক দূর সম্পর্কের আত্মীয়, সে আমাদেরই বাড়িতে মানুষ। ফ্যামিলি মেম্বার বলতে এই, তার বাইরে 3 জন চাকর, একটা চিকে ঝি, রান্নার লোক, মালি, দারোয়ান আর ড্রাইভার। আমরা থাকি 5/1 পাম এভিনিউতে। বাবা ছিলেন নামকরা হার্ট স্পেশালিস্ট অনাথ সেন। ফেলুদা একটু কিন্তু কিন্তু ভাব করছে দেখে ভদ্রলোক বললেন, আপনাকে আমি শুধু ব্যাপারটা জানিয়ে গেলাম। হতে পারে এটা একটা প্র্যাকটিক্যাল জোক ছাড়া আর কিছুই নয়। তবে কি জানেন, এই ধরনের রসিকতার টার্গেট বিখ্যাত ব্যক্তিদের মাঝে মাঝে হতে হয় ঠিকই, কিন্তু আমি তো আর তেমন কেউ কেটা নই, তাই বুঝতেই পারছেন, এই হুমকি যদি সম্পূর্ণ ভিত্তিহীন হয় তাহলে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। যাই হোক, আপাতত এই চিঠিটা আমি রাখতে পারি তো? নিশ্চয়ই, ওটা তো আপনাকে দেওয়ার জন্যই আনা। এমন একটা হুমকি চিঠি নিয়ে অম্বর সেনের ফেলুদার কাছে আসাটা একটু বাড়াবাড়ি বলেই মনে হচ্ছিল। পরদিন সকালে পাম এভিনিউ থেকে যে কলটা এলো, তাদের সমস্ত ব্যাপারটা একটা অন্য চেহারা নিল। বসবার ঘর থেকে ফেলুদার ঘরে কলটা ট্রান্সফার করে দিয়ে কান লাগিয়ে যা শুনলাম তা হলো এই। হ্যালো, কে? মিস্টার মিত্তির? ইয়েস, স্পিকিং। নমস্কার, আমার নাম অম্বুজ সিং। কাল আমার দাদা বোধ হয় আপনার ওখানে গেছিলেন একটা হুমকির চিঠির ব্যাপারে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার দাদা অম্বর সেন। বুঝতে পেরেছি। ওয়েল, হি ইজ মিসিং। মানে কি বলছেন? দাদাকে পাওয়া যাচ্ছে না। নমস্কার শ্রোতা বন্ধুরা, বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো গল্প ফ্যাক্টরির বিশেষ নিবেদন সুদর্শন। আজ আপনাদের জন্য সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা সিরিজের একটি অন্যতম গল্প অম্বর সেন অন্তর্ধান রহস্য। সত্যজিৎ রায়ের জন্ম 2রা মে 1921 সালে। তিনি বিখ্যাত ছিলেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক হিসেবে। প্রদোষ মিত্র ওরফে ফেলুদা সত্যজিৎ রায়ের সৃষ্ট বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র। সন্দেশ পত্রিকায় ফেলুদা সিরিজের প্রথম গল্প ফেলুদার গোয়েন্দাগিরি প্রথম ভাগ প্রকাশিত হয়, যা পরে আরও 2টো সংখ্যার মাধ্যমে শেষ হয়। ফেলুদাকে নিয়ে লেখা সত্যজিৎ রায়ের অনেক ছোট গল্প উপন্যাস আছে, যেমন বাদশাহী আংটি, সোনার কেল্লা, কৈলাসে কেলেঙ্কারি, বোম্বাইয়ের বোম্বেটি ইত্যাদি। আজকের গল্পের প্রধান চরিত্রে রয়েছে ফেলুদা, তোপসে ও লালমোহনবাবু। গল্পের সূত্রধার ও তোপসের চরিত্রে আমি অর্ঘ্য। শুরু হচ্ছে অম্বর সেন অন্তর্ধান রহস্য। অম্বরবাবু কি পাওয়া যাচ্ছে না? না, দাদা রোজ ভোরে গাড়ি করে বেড়ান। গঙ্গার ধারে গাড়ি দাঁড় করিয়ে তারপর মাইল 2 হাঁটেন। আজও গিয়েছিলেন, কিন্তু কিন্তু আজ আর ফেরেননি। ড্রাইভার গাড়ি নিয়ে ফিরে এসেছে 1 ঘন্টা ওয়েট করার পর। ও তন্ন তন্ন করে খুঁজেও দাদার দেখা পায়নি। সে কি? এ তো ভারী চিন্তার বিষয়। পুলিশকে জানাননি? সেখানে একটা গোলমাল আছে মিস্টার মিত্তির। আবার মার বয়স 80, শরীরও ভালো নেই। ওনাকে দাদার ব্যাপারটা নিয়ে এখনো কিছু জানায়নি। তবে
পুলিশ এলেই কিন্তু ব্যাপারটার ধামাচাপা থাকবে না, বুঝলেন তো? তখন ওনাকে সামলানোটা খুব মুশকিল হয়ে যাবে। কাজেই আমাদের ইচ্ছা কেসটা আপনি হ্যান্ডেল করুন। আপনার উপর আমাদের পুরো ভরসা আছে। অবশ্য আপনার উপযুক্ত পারিশ্রমিক আমরা দেব। আমি তাহলে বরং একবার আপনাদের ওখানে আসছি, অসুবিধা হবে না তো? মোটেই না, আপনি এখনই চলে আসুন। আমাদের বাড়ির নম্বরটা জানেন তো? হ্যাঁ, ওই 5/1 পাম এভিনিউ তো? হ্যাঁ হ্যাঁ। সাহেবী ধাঁচের গাড়ি বারান্দাওয়ালা দোতলা ছড়ানো বাড়ি, সামনে একটা ছোট্ট বাগান, পিছনেও সবুজ দেখে মনে হলো বোধহয় টেনিস কোর্ট জাতীয় কিছু আছে। গেটের গায়ে শ্বেত পাথরের ফলকে অমরবাবুর বাবার নাম, নামের পরে অনেকগুলো ইংরেজি অক্ষর, কমা, ফুল স্টপ। সবশেষে ব্র্যাকেটের মধ্যে এরিন কথাটা দেখে বুঝলাম ভদ্রলোককে স্কটল্যান্ড যেতে হয়েছিল ডাক্তারি পড়তে। যিনি আমাদের ট্যাক্সির শব্দ পেয়ে বাইরে বেরিয়ে এলেন তার সঙ্গে অমরবাবুর আদলের মিল আছে ঠিকই, কিন্তু ইনি বেঁটে আর মোটা কালো, অর্থাৎ মুখের মিল বাদ দিলে ইনি অমরবাবুর ঠিক উল্টোটা। আমাদের দেখে ভদ্রলোকের মুখে হাসি ফুটে উঠলেও দুশ্চিন্তার ফলে সেটা সঙ্গে সঙ্গেই মিলিয়ে যায়। ভিতরে আসুন। শ্বেত পাথরের মেজওয়ালা ল্যান্ডিং পেরিয়ে বৈঠকখানায় গিয়ে ঢুকলাম। এখানেও মার্বেল, তার ওপর কার্পেট, আর তার ওপর দামি দামি ফার্নিচার। যে সোফায় বসলাম সেটার গদি এত নরম যে আমার ভারেই প্রায় 6 ইঞ্চি বসে গেল। রুনামা, এদিকে এসো। একটি ফ্রক পরা মেয়ে এসে দরজায় দাঁড়িয়ে অবাক চোখে চেয়ে আছে ফেলুদার দিকে। অমুজবাবু ডাকতে এসে গুটি গুটি ঘরের ভেতরে এগিয়ে এলো। ইনি কে জানো? হ্যাঁ জানি তো, ফেলুদা। আর ইনি? হ্যাঁ, তোপসে। বাহ, তুমি তো আমাদের বেশ ভালোই চেনো দেখছি। জটায়ু কোথায়? জিজ্ঞেস করলো মেয়েটি। বোঝা গেল সে তৃতীয় ব্যক্তিকে না দেখে কিছুটা হতাশ হয়েছেন। তিনি তো আজকে আসেননি, তবে নিশ্চয়ই তাকে একদিন নিয়ে আসবো। কেমন? আচ্ছা, তোপসে তো মিথ্যে কথা বলে কেন? এই রে, আমার সম্বন্ধে হঠাৎ এমন বদনাম কেন? মিথ্যে মানে? একটা বই লিখেছে ফেলুদা মাস্তুতো ভাই, আর একটাই লিখেছে জ্যাঠুতো ভাই। মিথ্যেই তো। ফেলুদাই আমাকে বাঁচিয়ে দিল। বলল, ওহো, প্রথমে মাসুদ ভাই লিখছিল বটে, তখনও গপ্পের মতো বানিয়ে লিখতে চেষ্টা করছিল। আমি ধমক দিতেই তারপর সত্যি কথাটা লিখতে শুরু করলো। আসলে জ্যাঠুতো ভাইটাই ঠিক। জানেন তো, আপনার সব অ্যাডভেঞ্চারের পড়া। জেঠুকে খুঁজে বার করে দিতে পারবে তুমি? ফেলুদার দিকে সোজা তাকিয়ে প্রশ্ন করল রুনা। চেষ্টা করতে হবে, তবে তুমি যদি কোনো ক্লু জোগাড় করে দিতে পারো তাহলে তো আর কোনো কথাই নেই। ক্লু? হ্যাঁ, ক্লু। জানো তো, জানি। তোমার কাছে কোনো ক্লু আছে যা দিয়ে আমরা চট করে তোমার জেঠুকে খুঁজে বার করতে পারি? ক্লু তো তুমি বার করবে, তুমি তো ডিটেকটিভ। ঠিক বলেছ, খুব চালাক মেয়ে তুমি। কি নাম তোমার? একটা নাম তো জানি, অন্যটা কি? ভালো নাম ঝর্ণা। ফেলুদা অমুজবাবুর দিকে ফিরল। ওয়েল, দেখুন, আপনাদের দিক থেকে কতগুলো ব্যাপারে সাহায্য না পেলে কিন্তু আমার পক্ষে এগোনো মুশকিল হবে। বুঝতেই পারছেন ব্যাপারটা। কি সাহায্য বলুন? প্রথমত আপনাদের সকলের সঙ্গে কথাবার্তা বলতে হবে। আপনার দাদার সঙ্গে আমার মাত্র কয়েক মিনিটের আলাপ, তাকে আমার আর একটু ভালো করে চিনতে হবে। তার কাজের ঘরটাও একবার দেখা দরকার, এমনকি দরকার হলে তার জিনিসপত্র একটু ঘেটে দেখতে হতে পারে। আশা করি আপত্তি হবে না, তাই তো? মোটেই না। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনার দাদা যেখানে মর্নিং ওয়াকে যেতেন সেই জায়গাটাও একবার দেখে আসাটা খুব দরকার। কোনো অসুবিধা নেই, আমাদের ড্রাইভার বিলাস আপনাদের গাড়ি করে নিয়ে গিয়ে সব দেখিয়ে আনবে। ফেলুদা সোফা ছেড়ে উঠে পায়চারি আরম্ভ করেছে। 3টে বড় বড় বুককেস বোঝাই করা বই, সেই দিকেই তার দৃষ্টি। এসব বইগুলো কার? সবই দাদার। বাহ, নানান বিষয়ে ইন্টারেস্ট আছে দেখছি আপনার দাদার। আগে হ্যাঁ। এমনকি গোয়েন্দাগিরি সম্বন্ধেও বই আছে? হ্যাঁ, একসময় ওটা নিয়েও পড়াশুনো করেছেন। বিজ্ঞান, ইতিহাস, রান্নার বই, মুদ্রা সংগ্রহ, থিয়েটার, অনেক বই আছে দেখছি। থিয়েটারটা দাদা নেশা বলতে পারে। আমাদের মাঠে পুজোর সময় স্টেজ বেঁধে নাটক হয়, দাদাই নির্দেশক। ফ্যামিলির সকলেই রংটং মেখে নেমে পড়ে, এমনকি ইনিও। রুনার দিকে দেখিয়ে দিলেন অম্বুজবাবু।
রুনা এখনও সেইভাবে হাঁ করে চেয়ে আছে ফেলুদার দিকে। আচ্ছা, এবার অম্বরবাবুর কাজের ঘরটা একবার দেখতে পারি? হ্যাঁ, আসুন আমার সঙ্গে। অম্বুজবাবু সোফা থেকে উঠে পড়লেন। বৈঠকখানার পাশে একটা প্যাসেজ, সেইটা পেরিয়ে পিছনের মাঠের দিকের একটা ঘরে গিয়ে ঢুকলাম আমরা। পূব দিকে জানলা দিয়ে রোদ এসে ঘরটাকে আলো করে দিয়েছে। একটা বড় ডেস্ক, তার সামনে একটা রিভলভিং চেয়ার, উল্টো দিকে আরও দুটো চেয়ার, জানলার ধারে একটা আরাম কেতারা। এছাড়াও টেবিলের পিছন দিকে রয়েছে একটা ছোট্ট সেলফ, একটা ক্যাবিনেট আর একটা গোদরেজের আলমারি। তার পাশের দেয়ালে একটা ফোল্ডিং ব্র্যাকেট থেকে হ্যাঙ্গারে ঝুলছে একটা ছাই রঙের কোট। ডেস্কের ওপরটা দেখলে মনে হয় অমরবাবু বেশ গোছানো লোক ছিলেন। কাগজপত্র, টেলিফোন, পেন হোল্ডার, পিনকুশন, পেপার ওয়েট, চিঠির র্যাক সব পরিপাটি করে সাজানো। একটা ডেক ক্যালেন্ডার রয়েছে, তার তারিখটা 3 দিন আগের। ব্যাপারটা আমারও খটকা লেগেছিল। ফেলুদা সেটার দিকে অমরবাবুর দৃষ্টি আকর্ষণ করায় ভদ্রলোক বললেন, দাদাকে কয়েকদিন থেকেই অন্যমনস্ক দেখছিলাম। সচরাচর দাদার এরকম ভুল হয় না কিন্তু। ফেলুদা খুঁতখুঁতে মানুষ, সে নিজেই শনিবার 2রা বদলে মঙ্গলবার 5ই করে দিল। আচ্ছা, এই দেরাজটা খুলে দেখতে পারি কি? হ্যাঁ, দেখুন না। 3টে দেরাজি পরপর খুলে তার ভেতরে জিনিসপত্র হাতড়ে দেখল ফেলুদা। ওপরের দেরাজ থেকে পাওয়া এক টুকরো কাগজ সম্বন্ধে মনে হলো তার একটু কৌতূহল হয়েছে, কারণ সেটা সে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। আচ্ছা, হিমালয়ান অপটিক্যালস থেকে চশমা করাতেন বুঝি আপনার দাদা? হ্যাঁ, তা করাতেন বই। একটা ক্যাশ মেমো দেখছি, তারিখটা অবশ্য 7 দিন আগের। নতুন চশমা করিয়েছিলেন বুঝি? কই না তো, তাই চশমার ব্যাপারে তুমি কি করে জানলে রুনা? আমাকে তো দেখাইনি জেঠু। দাদা যে কখন কি করছেন তার খবর আমরা সবসময় পেতাম না। আমরা অমরবাবুর স্টাডি থেকে বেরিয়ে এলাম। আপনাদের এক আত্মীয় এখানে থাকেন বোধহয়। প্যাসেজে বেরিয়ে এসে বলল ফেলুদা, আপনাদের এখানেই মানুষ হয়েছেন? কে, সমরেশ? হ্যাঁ, থাকে বই কি। ফেলুদার অনুরোধে সমরেশকে ডেকে পাঠানো হলো। বয়স বছর 35, মুখে বসন্তের দাগ আর চোখে পুরো চশমা। একটু যেন আড়ষ্ট ভাব নিয়ে বেশ কিছুটা দূরে একটা চেয়ারে বসলেন সমরেশবাবু। আচ্ছা সমরেশবাবু, আপনার পদবিটা ঠিক কি বলুন তো? মল্লিক। তা কতদিন আছেন এই বাড়িতে? তা বছর 25। তা কাজবাজ কি করেন আপনি? এই একটা ফিল্ম ডিস্ট্রিবিউশন অফিসে কাজ করি। ও, তা কোথায় সেটা? এই তো ধর্মতলায়। আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু কোম্পানির কি নাম? কোহিনূর পিকচার্স। তা কতদিন হলো কোম্পানিতে কাজ করছেন? তা ধরুন 7 বছর। তার আগে কি করতেন? এই বাড়ির কাজকর্ম। হাত দুটোকে ভাঁজ করে হাঁটুর মধ্যে চেপে রেখেছেন ভদ্রলোক, যাকে বলে জবুথবু ভাব। আপনি অম্বরবাবুর অন্তর্ধান ব্যাপারে কিছু আলোকপাত করতে পারেন? সমরেশবাবু চুপ। ফেলুদা বলল, তিনি একটা হুমকি চিঠি পেয়েছিলেন, আপনি জানেন এ ব্যাপারে? হ্যাঁ জানি। আপনার ঘর কি এ বাড়ির একতলাতে? হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলুন তো, অম্বরবাবুর কাছে কি বাইরের কোনো লোক দেখা করতে আসতো? তা আসতো মাঝে মাঝে। সম্প্রতি কি এমন কোনো লোককে আসতে দেখেছেন যাকে আগে কখনো দেখেননি? সেটা তো লক্ষ্য করিনি, তবে হ্যাঁ, তবে তবে কি? এই পাড়ায় কিছু ছেলেকে দেখেছি, যাদের আগে কখনো দেখিনি। ও, কোথায়? এই তো মোড়ের মাথায়। ওই ছেলেরা কি করতো? মনে হতো এই বাড়ির দিকেই চোখ রাখছে। প্রায় মোটামুটি কজন ছেলে হবে? 4 জন মতো হবে। ফেলুদা একটুক্ষণ চুপ করে কি যেন ভাবল, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, আপনি আসতে পারেন। এইসব কথা থেকে ফেলুদা কোনো ক্লু পেল কিনা জানি না, তবে যেটাতে মনে হয় সত্যি করে কাজ হলো সেটা হলো অম্বুজবাবুর স্ত্রীর সঙ্গে কথাবার্তা। রীতিমতো সুন্দরী মহিলা, তার ওপর যাকে বলে ব্রাইট। বয়স 40-এর ওপর হলেও দেখে বোঝার জন্য দোতলার একটা ছোট্ট বৈঠকখানায় বসে কথা হলো। ফেলুদা প্রথমেই ক্ষমা চেয়ে নিল ভদ্রমহিলাকে বিব্রত করার জন্য। তাতে কি হয়েছে? গোয়েন্দাকে যে এভাবে জেরা করতে হয় সে তো ফেলুদার গল্প পড়েই জেনেছি। খুব ভালো লাগে পড়তে গোয়েন্দার কাহিনী। বাহ, তা তো ভালোই হলো। আমার প্রধান মুশকিলটা কোথায় হচ্ছে বলি। অম্বরবাবু একটা হুমকি চিঠি পেয়েছিলেন, জানেন বোধহয়। তা জানি বই কি। আপনি দেখেছেন সে চিঠি? হ্যাঁ, তা দেখেছি।
আসলে আমি অমরবাবুকে জিজ্ঞাসা করেছিলাম তার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছিল কিনা যার ফলে অন্য কোনো মানুষের সর্বনাশ হতে পারে। উনি বলেছিলেন তেমন কোনো ঘটনা তার জানা নেই। অবশ্যই আমার বলা উচিত ছিল রিসেন্ট ঘটনা হবার দরকার নেই, অতীতের ঘটনা হলেও চলবে, কেননা প্রতিহিংসার ভাবটা মানুষের অনেক সময়ই অনেক দিন পুষে রাখে। আমি এখন আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি এমন কোনো ঘটনার কথা জানেন 10-20 বছরের আগে হলেও চলবে, কোনো অসুবিধা নেই? ভদ্রমহিলা একটুক্ষণ চিন্তিতভাবে চুপ করে থেকে বললেন, তাহলে আপনাকে বলি, আপনি দেখুন এমনি ঘটনার কথাই বলছেন কিনা। এটা আমার কাল রাত্রিতে হঠাৎ মনে পড়ে, আমার স্বামীকেও এখনো বলিনি। হ্যাঁ, কি ঘটনা বলুন তো? একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার। অ্যাক্সিডেন্ট? অনেক দিন আগে, তখনও রুনা হয়নি, বোধহয় তার পরের বছরই হলো। আমার ভাসুর তখন নিজেই গাড়ি চালাতেন, আমার শ্বশুরের গাড়ি, অস্টিন। উনি শ্যামবাজারের দিকে একজন লোককে চাপা দেন, সে লোক মারা যায়। আমরা দুজনেই চুপ, ঘরে থমথমে ভাব। অম্বুজবাবু পাশেই ছিলেন, চাপা গলায় বললেন, আশ্চর্য, এটা তো আমার মনেই ছিল না। আর কি মনে পড়ছে আপনার? নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, আর আর ক্লার্ক ছিলেন ভদ্রলোক। কোনো নাম মনে পড়ছে? স্ত্রী ছিল আর 3টি ছেলে মেয়ে। ছেলেটির বয়স 13-14, মেয়ে দুটি আরও ছোট। 5,000 টাকা তুলে দেন বিধবার হাতে। কে, অমরবাবু তুলে দিয়েছেন 5,000 টাকা ওই বিধবার হাতে? হ্যাঁ। সেই থেকেই দাদা ড্রাইভিং বন্ধ করে দেন, এখন মনে পড়ছে। তার মানে সে ছেলের বয়স এখন বছর 25। পরিবারটির যে এই ঘটনা সর্বনাশ হবে এটা মোটেই অস্বাভাবিক নয়। 5,000 টাকা কতদিনই বা আর চলে? এর বেশি আর কিছু মনে পড়ছে না জানেন। আমারও ঠিক মনে পড়ছে না। আচ্ছা, অম্বরবাবুকে সঙ্গে কোনো ডায়েরি রাখতেন? কই, সেরকম তো শুনিনি এখনো। ফেলুদা উঠে পড়ল। আচ্ছা, অনেক ধন্যবাদ মিসেস সেন, আপনি অন্ধকারে একটা আলো দেখিয়েছেন আমাদের, তার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ আপনার কাছে। দেখুন, আমরা কিন্তু মনে প্রাণে চাইছি যে আপনি ব্যাপারটার একটা সুরাহা করেন। কথাটা যে ভদ্রমহিলা খুব আন্তরিকতার সঙ্গে বললেন তাতে কোনো সন্দেহ নেই। অম্বরবাবুর অসুস্থ মাকে বিরক্ত করার কোনো মানে হয় না, তাই আমরা আপাতত পাম এভিনিউর পার শেষ করে সেনদের অ্যাম্বাসেডারে চলে গেলাম গঙ্গার ধারে। গে রেস্টোরের সামনে গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভার বিলাসবাবু বললেন, এই যে এইখান থেকে স্যার হাঁটতে আরম্ভ করে সোজা দক্ষিণ দিকে গিয়ে ঠিক 1 ঘন্টা বাদে আবার ফিরে আসতেন, একেবারে ঠিক ঘড়ির কাঁটায় কাঁটায়। আপনি কি তখনও গাড়িতেই বসে থাকতেন? আগে হ্যাঁ। বুঝলাম। তা কতদিন ড্রাইভারি করছেন সেন বাড়িতে? ওই ধরুন 9 ইয়ার্স। তার মানে অ্যাক্সিডেন্টের ব্যাপারটা আপনি জানেন না। অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট আজ থেকে প্রায় 12 বছর আগে অম্বরবাবু একটি লোককে গাড়ি চাপা দিয়ে মারেন, সেই অ্যাক্সিডেন্টের কথা বলছি। সেন সাহেব? কেন, আপনার বিশ্বাস হচ্ছে না বুঝি? উনি যে কোনোদিন নিজে ড্রাইভ করেছেন সেইটাই জানতাম না। আসলে ওই ঘটনার পরই উনি ড্রাইভিং ছেড়ে দেন। তা হবে, ড্রাইভারের তো দোষ দেওয়া যায় না সব সময়। রাস্তার লোকে যেভাবে চলাফেরা করে আরও বেশি লোক মরে না কেন সেইটাই তো ভাবি, ড্রাইভারের আর কি দোষ। আচ্ছা, অম্বরবাবু যেদিন আর বাড়ি ফিরলেন না মর্নিং ওয়াক করে, সেদিনকার ঘটনাটা একটু বলতে পারবেন? সেদিন উনি আসছেন না দেখে আমি হেস্টিংস পর্যন্ত গিয়ে তল্লাশ করেছিলাম, পথে লোক ধরে ধরে জিজ্ঞেস পর্যন্ত করছি, গাড়ি থামিয়ে থামিয়ে রাস্তায় নেমে খুঁজেছি যদি কোথাও পড়ে টড়ে গিয়ে থাকেন। হাড়টা তেমন মজবুত ছিল না তো। তা সেদিন লোকজন কেমন ছিল রাস্তায়? সকালে এদিকটা লোক মন্দ থাকে না, সব হাঁটতে আসে, তবে নিউ হাওড়া ব্রিজের সাইডটায় লোক থাকে না বললেই চলে। স্যার তো ওদিকেই যেতেন, ফস করে যদি গাড়িতে কটা জোয়ান লোক এসে কোল পাঁজা করে তুলে নিয়ে যায় কেউ টেরও পাবেন। আমরা গাড়িতে করে 10 মাইল স্পিডে চালিয়ে হেস্টিং পর্যন্ত ঘুরে এলাম, কিন্তু সন্দেহজনক কিছুই দেখতে পেলাম না। এরপর 2 দিন পাম এভিনিউ থেকে কোনো খবর এলো না। বৃহস্পতিবার বিকেলে লালমোহনবাবু এসেই বললেন, আপনার একটি কেসও গেজে যেতে দেখলুম না, ধন্যী মশাই আপনার লাভ। তারপর আপনার গ্রেট স্কলার প্রতিবেশী মৃত্যুঞ্জয় সোমের কি খবর?
আরে দূর দূর। সে কি মশাই, এর মধ্যে আবার কি হলো? সেদিন তো সুপারলেটিভ ছাড়া কথাই বলছিলেন না। আর বলবেন না মশাই, কেন, কি হলো? বলতেও লজ্জা করে। ছি ছি ছি। আরে আমার কাছে আবার লজ্জা কি, বলে ফেলুন। ব্যাপারটা কি জানি না, কিন্তু সেটা যে লালমোহনবাবু চেপে যেতে চাইছেন সেটা বুঝতেই পারছি। এদিকে ফেলুদাও ছাড়বার পাত্র নয়। শেষটায় পিড়াপিড়িতে ভদ্রলোক বলেই ফেললেন, আরে মশাই, ভাবতে পারেন ভদ্রলোক প্রদোষ মিত্তিরের নাম শোনেননি? আরে আপনার বন্ধু বলে পরিচয় দিতে গিয়ে একবারে ভেড়া বনে গেলুম। হ্যাঁ, বলে কিনা হুইস প্রদোষ মিত্র। তাকে আর কি, এত বড় স্কলার, হাওয়ার্ডে AA, আমিও তো তার নাম শুনিনি। কথাটা বোধহয় লালমোহনবাবুকে কিছুটা আশ্বস্ত করেছেন। বললেন, হ্যাঁ, তা যা বলেছেন। এত বড় দুনিয়ায় কটা মানুষকে আর কটা মানুষ চেনে। আর ভদ্রলোক বোধহয় বেশিরভাগ সময় বিদেশেই কাটিয়েছেন, কাজেই এক্সকিউজ করে দেওয়া যায়। কে বলেন? আমাদের কথার মাঝখানে পাম এভিনিউ থেকে একটা কল এলো। হ্যালো, ইয়েস, হ্যালো। মিস্টার মিত্তির? ইয়েস, স্পিকিং। হ্যাঁ, একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? একটা চিঠি আমার কাছে এসেছে। কিসের চিঠি বলুন তো? আমি আপনাকে চিঠিটা পড়ে শোনাচ্ছি। আগামীকাল শুক্রবার সন্ধ্যে 6:30টায় 100 টাকার নোটে 20,000 টাকা ব্যাগে পুরে প্রিন্সেপ ঘাটের দক্ষিণ পূর্ব কোণের থামের ধারে রেখে যান। অমর সেনকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার এই একমাত্র উপায়। পুলিশ বা গোয়েন্দার সাহায্য নিলে ফল হবে মারাত্মক। এখনই কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই মিস্টার সেন। আরও 24 ঘন্টা সময় আছে। এর মধ্যে আমাদের কয়েকটা কাজ আছে। আপনাদের দিক থেকে কি করণীয় সেটা আমি কাল দুপুরে 2টোর মধ্যে আপনাদের বাড়ি গিয়ে বলে আসবো। তবে হ্যাঁ, টাকার ব্যবস্থাটা করে রাখবেন, ওটা খুবই জরুরি। কিন্তু গোয়েন্দার ব্যাপারে যে শাসিয়ে রেখেছে মশাই। ফেলুদা উত্তরে শুধু বলল, জানি। রকেটের বেগে ঘটনা এগিয়ে চলেছে। এই টাকা না দিয়ে উপায় কি আছে সেটা আমিও ভেবে পেলাম না। আচ্ছা লালমোহনবাবু, কালকে আপনার গাড়িটা একটু পাওয়া যাবে কি? প্রায় 5 মিনিট চুপ করে থেকে অবশেষে ফেলুদা প্রশ্ন করলেন, এনি টাইম, কখন চাই বলুন। সকালে একবার বেরোবো, 9:30 নাগাদ পেলেই চলবে। ঘন্টা 2-এর মধ্যে আমার কাজ হয়ে যাবে। তারপর বিকেল 5 নাগাদ যদি আপনি গাড়িটা নিয়ে চলে আসেন তাহলে তো খুবই ভালো হয়। ভেরি গুড। এরপর ফেলুদা আর কোনো কথাই বলল না। পরদিন লালমোহনবাবুর গাড়িতে করে ফেলুদা বেরোলো। একাই বেরোলো, কাজেই কোথায় গেল কি করলো তা জানার উপায় নেই। 12টা নাগাদ ফিরে আসার পর দেখলাম তার মুখের ভাব বদলে গেছে। কি ঠিক করলে ফেলুদা? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। টাকাটা দিতেই হবে, তবে গোয়েন্দা সম্পর্কিত হুমকিটা মানা চলবে না। মানে তুমি নিজেও থাকবে সেখানে? ফেলু মিত্তির অত সহজে ঘাবড়াবার লোক নয় রে তোপসে। আর আমরা কোথায় থাকবো? তোরাও থাকবি কাছাকাছির মধ্যে, কারণ হেল্প দরকার হতেই পারে। আমি তো শুনেই থ। দুপুরে খেয়ে দিয়ে আমরা গেলাম পাম এভিনিউতে। অম্বুজবাবু সভাপতি বাড়িতেই ছিলেন। ফেলুদাকে দেখেই ব্যস্ত হয়ে উঠলেন। কাল রাত্রে চোখের পাতা এক করতে পারিনি মশাই। দেখতে দেখতে কি যে হয়ে গেল। টাকাটা আপনাদের খসবেই মিস্টার সেন। অমরবাবুকে ফিরে পাওয়ার আর কোনো রাস্তা নেই। তুমি ধরতে পারোনি এখনো? রুনা হঠাৎ ঘরের দরজা থেকে চেঁচিয়ে জিজ্ঞেস করে উঠল, অনেকটা ধরে ফেলেছি রুনা। খুব চেষ্টা করছি যাতে বাকিটা আজ বিকেলের মধ্যেই ধরতে পারি। কেমন? তাহলে কি করা উচিত বলে মনে হয়? আপনাদের টাকার ব্যবস্থাটা হয়েছে তো? সেটা করে ফেলেছি। বাড়িতে তো অত ক্যাশ থাকে না, তাই আজ সকালেই সমরেশকে দিয়ে ব্যাংক থেকে আনিয়ে নিয়েছি। সেই টাকা এবং যে ব্যাগে করে সেটা দেওয়া হবে, এই দুটো আমি একবার দেখতে চাই। টাকা এবং ব্যাগ এসে গেল। এত টাকা এর আগে একসঙ্গে দেখেছি কি? মনে তো পড়ে না। ফেলুদার সামনেই 20টা করে 100 টাকার নোট রবার ব্যান্ড দিয়ে গোছ করে 10 ভাগে ব্যাগের মধ্যে পুরে দেওয়া হলো। তার ফলে ব্যাগের চেহারা হয়ে গেল কচ্ছপের পিঠের মতো। ভেরি গুড। তাহলে আমরা বেরিয়ে পড়ছি 6:45 নাগাদ। কেমন? অম্বুজবাবু চমকে উঠলেন। সে কি, আপনি যাবেন? অপরাধীকে ধরার চেষ্টা আমাকে করতেই হবে মিস্টার সেন। আপনি টাকা রেখে আসবেন, আসে লোক দিব্যি এসে সেটা তুলে নিয়ে চলে যাবে। এ তো আর হতে দেওয়া যায় না। অমরবাবুকে ফেরত পাওয়াটা বড় কথা, সেটা জানি,
কিন্তু সেই সঙ্গে এই গুন্ডাদেরও সাজা হওয়া উচিত নয় কি? না হলে তো তারা এই ধরনের কুকীর্তি করেই চলবে। তবে আপনি চিন্তা করবেন না, সাবধানতা অবলম্বন না করে আমি কখনোই কিছু করি না। তাহলে আমি বলছি, আপনি মন দিয়ে শুনুন। আপনি আপনার গাড়িতে করে যাবেন টাকা নিয়ে, নিউ হাওড়া ব্রিজের দিকটা দিয়ে আসবেন। ওদিকটা মোটামুটি নিরিবিলি। গাড়ি প্রিন্সেপ ঘাট থেকে অন্তত 200 গজ আগে দাঁড় করিয়ে আপনার ড্রাইভারকে বলবেন টাকাটা যথাস্থানে রেখে আসতে। আমি কাছাকাছির মধ্যেই থাকবো, কাজটা ঠিকমতো হচ্ছে কিনা সেটা আমি দেখতে পাবো। আমরা মিট করব ঘটনার পর গো রেস্টুরেন্টের সামনে। আপনি টাকাটা রেখে সোজা ওখানে চলে আসবেন, আমিও তাই করব। অপরাধীকে যদি ধরতে পারি তাহলে তিনিও আমাদের সঙ্গেই থাকবেন, বলাই বাহুল্য। অম্বুজবাবুকে দেখে মনে হচ্ছে তিনি যেন বেশ নার্ভাস বোধ করছেন। সেটা অস্বাভাবিক নয়, টাকার অঙ্কটা তো কম নয়। আর গুন্ডারা কি করবে না করবে কে জানে। বিকেল 4:30-র সময় লালমোহনবাবু এলে পর ফেলুদার প্রথম কথা হলো, মশাই বুঝলেন, এরকম অভিনব কেস আমি আর কখনো পাইনি। আচ্ছা, তাহলে আমরা কি করছি? তবে শুনে নিন, তুইও শোন তপসি। 5:30টার সময় আপনার গাড়ি নিয়ে আপনি আর তপসি চলে যাচ্ছেন গিয়ে রেস্টুরেন্টে। সেখানে আপনাদের অভিরুচি অনুযায়ী পানাহার সেরে ঠিক 6:15টায় রেস্টুরেন্ট থেকে বেরিয়ে শটান চলে যাবেন দক্ষিণে প্রিন্সেপ ঘাট লক্ষ্য করে। গাড়ি রেখে যাবেন রেস্টুরেন্টের সামনে। থামওয়ালা ঘাটটার কাছে পৌঁছানোর কিছু আগেই দেখবেন ডান দিকে একটা গম্বুজওয়ালা বসার ঘর রয়েছে। দুজনে সেখানে ঢুকে বেঞ্চিতে বসে পড়বেন। ভাবটা এমন হওয়া চাই যেন সান্ধ্য ভ্রমণ আর বায়ু সেবন ছাড়া আপনাদের আর কোনো উদ্দেশ্যই নেই। ঘাটের দিকে আর দৃষ্টি রাখবেন, তবে যেন মনে না হয় যে ওটাই আপনাদের লক্ষ্য। তারপর 10 মিনিট পর ওখান থেকে উঠে পড়ে নিজের গাড়িতে ফিরে আসবেন। আমিও সেখানে আপনাদের সাথেই মিট করব। ফেব্রুয়ারি মাস শেষ হতে চলল, কিন্তু এখনো দিব্যি ঠান্ডা। তবে শীতকালের মতো দিন আরও তো ছোট নেই। 6টা পর্যন্ত বেশ আলো থাকে। আমি আর লালমোহনবাবু কফি আর মুরগির কাটলেট খেয়ে ঠিক 6:15টায় রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রওনা দিলাম প্রিন্সেপ ঘাটের দিকে। পথে লালমোহনবাবু মাঝে মাঝে বুক ভরে নিঃশ্বাস নিয়ে আউ শব্দ করে শান্ত ভ্রমণের অভিনয় করছেন। সেটা যে খুব কনভিন্সিং হচ্ছে তা নয়, কিন্তু ক্রমেই আশেপাশের লোকজন এত কমে আসছে, ফুচকাওয়ালার ভেলপুলিওয়ালার দল এত পিছিয়ে পড়ছে যে এখন অনেক যা খুশি করলেও আপত্তির কিছু নেই। 10 মিনিট লাগলো আমাদের গম্বুজওয়ালা বসার জায়গাটায় পৌঁছাতে। বেঞ্চ দখল করার পর এদিক ওদিক চেয়ে লালমোহনবাবু চাপা গলায় প্রশ্ন করলেন, আচ্ছা, তোমার দাদাকে কি দেখতে পাচ্ছ ভাই তপেশ? দাদা কেন, কোনো মানুষকেই দেখতে পাচ্ছি না। ঘাটের নিচের দিকে মাঝিদের ছাড়া কোনখানে লুকিয়ে রয়েছে ফেলুদা কে জানে। ঘাটে 150 বছরের পুরনো থামগুলো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে ফাঁকগুলো ক্রমেই অন্ধকার হয়ে আসছে। ওখানে গিয়ে কেউ টাকার ব্যাগ রাখলে বা সে ব্যাগ নিতে এলে কেউই দেখতে পাবে না। আরে ওই তো আসছে। লালমোহনবাবু আমার হাত খামচে ধরলেন। হ্যাঁ, ঠিকই দেখেছেন ভদ্রলোক। একজন সাদা প্যান্ট আর কালো কোট পরা লোক হাতে একটা ব্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছে প্রিন্সেপ ঘাটের দিকে। অম্বুরবাবুদের ড্রাইভার বিলাসবাবু। বিলাসবাবু এবার থামগুলোর ফাঁক দিয়ে ভেতরে ঢুকে অন্ধকারে মিলিয়ে গেলেন। মিনিটখানেক পরই তাকে আবার দেখা গেল, এবার খালি হাতে। বড় রাস্তায় পুরে ডাইনে মোড় ঘুরে গাছের আড়াল হয়ে গেলেন ভদ্রলোক। 6:30 বেজে গেছে, আলো আরও পড়ে এসেছে। এখন সামনের সারি থামগুলো ছাড়া আর কোনোটাই দেখা যাচ্ছে না। একবার মনে হলো অন্ধকার থেকে কে যেন নড়ল, কিন্তু সেটা চোখের ভুল হতে পারে। এবার দেখলাম সেনদের গাড়ি আমাদের সামনে দিয়ে রেস্টুরেন্টের দিকে চলে গেল। তারপর 3 জন জিন্স পরা ছেলে আর তাদের পিছনে ঢোলা প্যান্ট পরা হাতে লাঠিওয়ালা এক বৃদ্ধ ফিরিঙ্গি সেই দিকে চলে গেল। আমরা উঠে পড়লাম। আবার ঠিক 10 মিনিটই আমাদের লাগলো গাড়িতে পৌঁছাতে। কিন্তু ফেলুদা কই? এবার গাড়ির ভিতরে চোখ গেল। নকশি রঙের আলোয়ান জড়ানো এবং লুঙ্গি পরা এক বুড়ো বসে আছে ড্রাইভার হরিপদবাবুর পাশে। থুতনিতে খোঁচা খোঁচা দাড়ি, কিন্তু গোঁফ নেই। সালাম কর্তা। এই আর বলতে হবে না, ওই মুসলমান মাঝি ফেলুদা ছাড়া আর কেউ না। এদিকে অম্বুজবাবু এসে পড়েছেন রাস্তার ওদিক থেকে। তার কাছে ফেলুদা নিজের পরিচয় দিতেই হলো। নৌকো থেকে ঘাটটা
সব থেকে ভালো দেখা যায়, তাই ওখানেই ওত পাতার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু কি হলো সেইটা তো বলুন মিস্টার মিত্তির। ভেরি সরি মিস্টার সেন, পারলাম না আমরা। মানে? আমি ঘাটে ওঠার আগেই সেই লোক টাকা নিয়ে হাওয়া। বলেন কি, টাকা নেই? লোকটাকেও ধরে গেল না? বলছি তো, আমি অত্যন্ত দুঃখিত। অমুজুবু কিছুক্ষণ ফ্যাল করে চেয়ে রইল ফেলুদার দিকে। কথাটা যেন ভদ্রলোকের বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলতে কি আমারও কেমন মাথাটা ঝিমঝিম করছিল। ফেলুদাকে এভাবে হার মানতে এর আগে কখনো দেখিনি। আপনাদের পুলিশের সাহায্য নিতেই হবে মিস্টার সেন। আপনি বাড়ি চলে যান, এবার তো অম্বরবাবুর ফিরে আসা উচিত। আমরা একবার বাড়িতে টু মেরে আপনাদের ওখানেই আসছি। এই বিষয়ে তো আর পাম এভিনিউর বৈঠকখানায় ঢোকা যাবে না। বাড়ি যাওয়ার একমাত্র কারণ ফেলুদার একটু ফিটফাট হয়ে নেওয়া, তাছাড়া হাতেও রং লেগেছিল। জিজ্ঞেস করতে বলল আলকাতরা, সেটাও ধরে নেওয়া দরকার। আলকাতরাটা ও মেকআপের অংশ কিনা জিজ্ঞেস করাতে কোনো উত্তর দিল না ফেলুদা। আমরা যখন পামিবিনিও রওনা হলাম তখন প্রায় 7:30 বাজে। পথে লালমোহনবাবু একবার বলছিলেন, কিন্তু আপনার অমন ব্রিলিয়ান্ট মেকআপটা যে মাঠে মারা যাবে তা কিন্তু ভাবিনি মশাই। অমরবাবু ফিরেছেন আমাদের আসার 10 মিনিট আগে। আমরা বৈঠকখানায় গিয়ে ঢুকতেই ভদ্রলোক সোফা ছেড়ে উঠে হাত বাড়িয়ে ফেলুদার হাত দুটো ধরে ঝাঁকিয়ে দিলেন। ভাই, ভাইয়ের বউ, ভাইজি, সমরেশবাবু, বিলাসবাবু সকলেই ঘরে রয়েছেন। আচ্ছা, ওরা আপনাকে ঠিক কোথায় আটকে রেখেছিল বলুন তো? ফেলুদা হাত তুলে বাধা দিল। ও, সে আর বলবেন না। উনি তো বলবেনই না, আর আপনিও বলবেন না মিস্টার সেন, কারণ বললেই একরাশ কল্পনার আশ্রয় নিতে হবে। মিথ্যে শব্দটা ব্যবহার করলাম না, কারণ সেটা ভালো শোনায় না। হুররে! ফেলুদা ধরে ফেলেছে, ফেলুদা ধরে ফেলেছে। এবার ফেলুদা একটা 4 মিনার ধরিয়ে বলল, আপনারা যে একটা বিরাট ফোন দিয়ে এটেছিলেন সেটা ধরে ফেলেছি, কিন্তু সেটার কারণটা এখনো ঠিক ধরতে পারছি না। যদি একটু বলেন। কারণ বলছি মিস্টার মিত্তির, কারণ আমার ওই কুদে ভাইজিটি, সে আপনাকে বলতে গেলে একরকম পুজোই করে। তার ধারণা আপনি ভুল ভ্রান্তির ঊর্ধ্বে। তাই ওকে আমি যেদিন বললাম যে তোর ফেলুদাকে আমি জব্দ করতে পারি, ব্যাস ওই একটি উক্তি থেকেই সমস্ত পণ্ডিতির উৎপত্তি, যে আমাদের সকলেরই ভূমিকা আছে। অর্থাৎ এও আপনাদের একটা ফ্যামিলি নাটক, তাই তো? ঠিক তাই। সবাইকে সব কিছু আমি শিখিয়ে পড়িয়ে দিয়েছিলাম। আপনি কি জিজ্ঞেস করলে কি উত্তর দেবে সব লিখে মুখস্থ করিয়ে দিয়েছিলাম, এমনকি ড্রাইভার ও চাকরকে পর্যন্ত। প্রধান নারী চরিত্র অবশ্য বৌমা, যাকে দিয়ে মন গড়া অ্যাক্সিডেন্টের কথাটা বানানো হয়েছিল। আমি নিজে ভাবিনি যে আপনি ব্যাপারটা ধরে ফেলবেন। ইনফ্যাক্ট এই নিয়ে আমার ভাইয়ের সঙ্গে 100 টাকা বাজিও ধরেছিলাম। এ ব্যাপারে রুনার উৎকণ্ঠাই ছিল সবচেয়ে বেশি, কারণ তার হিরো যদি ফেল করত তাহলে তার দুঃখের সীমা থাকতো না। এই ঝুঁকিটা অবশ্য আমাকে নিতেই হয়েছিল, কিন্তু এখন সে নিশ্চিন্ত। এবার বলুন তো আপনার সিস্টেমটা কি? কিসে আপনার প্রথম সন্দেহ হলো মিস্টার মিত্তির? বেশ, তবে বলি শুনুন। প্রথম এবং প্রধানত দুটো ক্লু, দুটোই আপনার কাজের ঘর থেকে পাওয়া। এক হলো হিমালয়ান অপটিক্যালসের ক্যাশ মেমো। আমি সেখানে খোঁজ নিয়ে জেনেছি যে আপনি দিন 7 আগে একটা সোনালি ফ্রেমের নতুন চশমা করিয়েছিলেন, অথচ আপনার বাড়িতে সেটা সম্বন্ধে কেউ জানে না, বা কেউ সেটা আপনাকে পড়তেও দেখেনি। যাই হোক, এখন প্রশ্ন হলো এই চশমার দরকার পড়েছে কেন, এবং ঠিক এই সময় দরকার পড়লো কেন? আর দ্বিতীয় হলো আপনার ডেট ক্যালেন্ডারের 3 দিন পুরনো তারিখ। আপনার চাকর যখন তারিখ বদল করে না, তখন সেটা নিশ্চয়ই আপনিই করেন। তাহলে বদল হয়নি কেন? তখনই মনে হলো যে আপনাকে যদি কিডন্যাপ হবার ভান করে গা ঢাকা দিতে হয়, তাহলে হয়তো একটা ডেরা স্থির করে 2 দিন আগে গিয়েই সেখানে থাকা অভ্যেস করতে হবে। নতুন জায়গা ধাতস্থ হতে সময় লাগে বইকি, আর তাই যদি হয় তাহলে সাবধানতা অবলম্বন করার জন্য আপনাকে একটা ছদ্মবেশ ও নতুন একটা নাম নিতে হবে। সেই ক্ষেত্রে একটা নতুন চশমা নেওয়া মোটেই অস্বাভাবিক নয়। ধরে ফেলেছে, ফেলুদা সব ধরে ফেলেছে। এর মধ্যে লালমোহনবাবু যে হঠাৎ কেন খাঁচায় বন্ধ সিংহের মতো পায়চারি করতে আরম্ভ করেছেন তা বুঝতে পারলাম না। ভদ্রলোক যাতে কোনো বাড়াবাড়ি না করে ফেলেন
তাই ওকে সামলাতে যাব এমন সময় উনি দুহাত তুলে চেঁচিয়ে উঠলেন, ইউরেকা, ইউরেকা, ইউরে। কে লালমোহন বাবু? এবার চিনতে পারলেন সে ভদ্রলোককে? কেন চিনব না? গ্রেট স্কলার মৃত্যুঞ্জয় সোম। আপনার সঙ্গে সেদিন পার্কে দেখা হওয়াটা সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট মশাই। আসলে গড়পাড়েই আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম 7 দিন। আপনি যখন এগিয়ে এসে জটায়ু টটায়ু বলে নিজের পরিচয় দিলেন, তখন ভাবলাম বারে এ তো বেশ মজা। যাকে জব্দ করতে যাচ্ছি তারই সাগরেদের সঙ্গে দেখা হয়ে গেল, তাহলে একে নিয়ে একটু রগড় করতে পারলে কেমন হয়। তারপর অবশ্য মিতির মশাইয়ের বাড়িতেও আপনার সঙ্গে দেখা হয়েছিল আমার আসল চেহারায়, কিন্তু আপনি চিনতে পারেননি। কিন্তু তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? নাটকের তো এখানেই শেষ নয় অম্বরবাবু, এখনও তো ড্রপ সিন ফেললে চলবে না। ঘরের আবহাওয়া মুহূর্তে বদলে গেল, কারণ ফেলুদা কথা বলছে গম্ভীর আর থমথমে ভাবে। হোয়ার ইজ দ্য মানি? অম্বর সেন ফেলুদার দিকে তীক্ষ্ণভাবে চেয়ে বললেন, মিস্টার মিত্তির, আপনি আমাকেও কিন্তু একজন শখের গোয়েন্দা বলতে পারেন। আমি যদি বলি যে টাকাটা আপনিই নিয়ে আমাদের সঙ্গে একটু রগড় করছেন, তাহলে কি খুব ভুল বলা হবে? অপরাধী যখন নেই, কিডন্যাপার নেই, তখন টাকাটা সরে কোথাও যাবে মিস্টার মিত্তির? অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনার শখের গোয়েন্দাগিরি এক্ষেত্রে খাটল না। প্রিন্সেপ ঘাটের কাছে আজ সন্ধ্যায় আমি ছাড়াও আরেকজন ছদ্মবেশী ছিলেন। বলেন কি? আপনি তাকে দেখেছেন? হ্যাঁ দেখেছি, কিন্তু তাকে চিনতে পারিনি। কিন্তু আপনি তখনই তাকে ধরলেন না কেন? তখন তাকে ধরাটা আপনাদের পক্ষে যথেষ্ট নাটকীয় হতো না। আপনারা নাটক পছন্দ করেন তো? আমার মনে হয় আপনাদের সামনে ধরাটা আরও নাটকীয় হবে। আমার সন্দেহ তিনি এখানেই আছেন। এ সন্দেহ ঠিক কিনা সেটা আমি একবার পরখ করে দেখতে চাই। ঘরে যাকে বলে পিন করার মতো নিস্তব্ধতা। রুনার দিকে আর চোখে চেয়ে দেখলাম সেও ফ্যাকাশে মেরে গেছে। আচ্ছা বিলাসবাবু, আপনার জুতোর তলাটা একবার দেখান তো সকলকে। বিলাসবাবু ঘরের দরজার মুখেই দাঁড়িয়েছিলেন, বললেন, দেখবো আর কি স্যার, জুতোর তলায় তো আলকাতরা লেগে রয়েছে। ব্যাগ রেখে ফিরবার সময় রাস্তায় তো পা আটকে যাচ্ছিল। ওই আলকাতরা আমি ছড়িয়ে রেখেছিলাম থামটার চারপাশে, কারণ একজনের সম্বন্ধে আমার মনে একটা সন্দেহের কারণ ঘটেছিল। আপনারা সকলেই বানিয়ে বানিয়ে কথা বলেছিলেন, কিন্তু ইনি যে মিথ্যে কথাটা বলেছিলেন সেটা একটু অন্য রকমের। ইনি বলেছিলেন, আরে আরে ওকে ওকে পালিয়ে যাচ্ছেন কোথায়, দাঁড়ান দাঁড়ান। কিন্তু পালাবার পথ নেই। দরজা আগলে দাঁড়িয়ে আছেন বিলাসবাবু। এক ঝটকায় যাকে বগল দাবা করে ফেলেছেন ভদ্রলোক, তিনি হচ্ছেন সমরেশ মল্লিক। এবার আপনার স্যান্ডেলের তলাটা এদেরকে একটু দেখিয়ে দিন তো। বিলাসবাবু একটু হেল্প করলে ব্যাপারটা সহজ হয়ে যাবে। বিলাসবাবু নিচু হয়ে সমরেশবাবুর পা থেকে স্যান্ডেলটা এক টানে খুলে দিয়ে তার তলাটা সকলকে দেখিয়ে দিলেন। উনি যে গিয়েছিলেন প্রিন্সেপ ঘাটে থামের পাশে, তাতে আর কোনো সন্দেহ রইল না। আপনার কোহিনূর কোম্পানি তো 2 বছর হলো লাটে উঠেছে সমরেশবাবু, তা সত্ত্বেও আপনি সেখানে চাকরি করছিলেন। কি করে সেটা এদেরকে একটু বুঝিয়ে বলবেন? আর যদি চাকরি নাই করে থাকেন, তবে এই 2 বছর কিভাবে রোজগার করেছিলেন সেটা একটু বুঝিয়ে বললে খুব ভালো হতো। সমরেশবাবু নিরুত্তর। বিলাসবাবু এখনও তাকে জাপটে ধরে আছেন। মনে হয় পুলিশ আসার আগে পর্যন্ত সেইভাবেই ধরে থাকবেন। অবশ্যই এই ব্যক্তির খোলস খুলে ফেলার জন্য আপনাদের আমাকেই ধন্যবাদ দিতে হবে। আপনারা তো আর 20,000 টাকা রাখতেন না থামের পাশে। নেহাত আমি যখন বললাম শাসনে কেয়ার করি না, আমি নিজেই থাকবো সেখানে, তখন আপনাদের বাধ্য হয়েই রাখতে হলো। আর সেই টাকা হাত করার সুযোগ নিলেন সমরেশবাবু। যাকগে, এখন তো জানলেন টাকা কোথায় আছে। এবার সেটা আদায় করার রাস্তা আপনারা দেখুন। উনি যদি সেটাকে অন্যত্র পাচার করে থাকেন, তাহলে পুলিশ তো আছেই, তারা এসব আদায়ের অনেক রাস্তা জানে। আমার কাজ এখানেই শেষ। ফেলুদার সঙ্গে সঙ্গে আমরা দুজনে উঠে পড়েছিলাম, কিন্তু ওঠার হলো না। মিসেস সেন বাধা দিলেন। শেষ বলছেন কি? এত সহজে শেষ হবে কি করে? আপনাকে জুড়ে জুড়ে মিথ্যা কথাগুলো বললাম, তার বুঝি প্রায়শ্চিত্ত করতে হবে না? আজ রাত্রিরে আপনাদের খেতে হবে আমাদের বাড়ি, কোনো কথা শুনবো না। আর ওই 20,000-এর অন্তত খানিকটা তো আপনার প্রাপ্য, সেটা না নিয়ে যাবেন কি করে? আর তোমরা 3 জন একসঙ্গে যখন এসেছো, আমার অটোগ্রাফে সই দেবে না বুঝি? বুঝলেন মশাই,
The end will, that all's well. শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার অম্বর সেন অন্তর্ধান রহস্য। গল্প পাঠে ও তোপসের চরিত্রে আমি অর্ঘ্য, অম্বুজ শুভদীপ, লালমোহনবাবু বিক্রম, মিসেস সেন প্রাপ্তি, রুনা ঈশানী, সমরেশবাবু শুভজিৎ, ড্রাইভারের চরিত্রে সৃজিত। গল্প ফ্যাক্টরি আন্তরিকভাবে ধন্যবাদ জানায় লাইট অফ কনসিয়াসনেসের কর্ণধার ধ্রুব স্যার ও সুকান্ত কুমার ঘোষালকে যথাক্রমে ফেলুদা ও লালমোহনবাবু চরিত্রে পাঠ করার জন্য। এইভাবে আজকের জন্য গল্প ফ্যাক্টরি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। তবে বিদায় নয়, বলা ভালো একটা ছোট্ট বিরতি। দেখা হবে খুব শীঘ্রই একদম নতুন আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে, ঠিক গল্প ফ্যাক্টরিতে। ততক্ষণ পর্যন্ত শুনে যান, ভাবুন আর ডুবে থাকুন কল্পনার রহস্য ভরা জগতে। স্টে টিউন।